পিটার 2008 সালে লস অ্যাঞ্জেলেসের ছোট্ট একটি শহর আল্টাডেনাতে থাকতেন। তখন সেই জায়গাটা স্বর্গের মতো ছিল। তার ঘরের সামনে বিশাল এক অ্যাভোকাডো গাছ ছিল। সবুজ টিয়া পাখিরা যখন গান গাইতো আর আনন্দে নাচানাচি করত, তখন তার মনটাও যেন খুশিতে ভরে উঠত। সবুজ ঘাসের উপর তিনি তার বাচ্চাদের নিয়ে খেলতেন। কিন্তু সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আগের চেয়ে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে লাগলো। তাই তিনি তার কাজের ক্ষেত্রটাই পরিবর্তন করে ফেললেন। আগে তিনি গ্র্যাভিটেশনাল ওয়েভসের উপর কাজ করতেন। তারপর তিনি জলবায়ু বিজ্ঞানের উপর কাজ করতে শুরু করলেন। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে তিনি চাকরি নিলেন। ভবিষ্যতে জলবায়ু ব্যাপক পরিবর্তন হতে পারে, সেটা তিনি তখনই উপলব্ধি করে ফেলেছিলেন। একদিন রাতের বেলা তিনি ছাদে দাঁড়িয়েছিলেন। তখন চিৎকার করে তার বারবার বলতে ইচ্ছে করছিল, তোমরা সচেতন হও, সামনে ভয়ানক সময় আসতে চলেছে। মানুষকে সচেতন করার জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তিনি সাইকেল চালিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ব্যাপারে বলে এসেছেন। তিনি পত্রিকায় আর্টিকেল লিখেছেন, তিনি ওয়েবসাইটেও লেখালেখি করেছেন, টুইটারে টুইট করেছেন। কিন্তু তখন কিছু মিলিনিয়ারদের কারণে তিনি তেমন কিছুই করতে পারেননি। 2020 সালের একদিন তার বাসার সামনে তিনি দাঁড়িয়েছিলেন। এমন সময় তিনি দেখতে পান এক প্রকাণ্ড আগুনের কুণ্ডলী, যেটাকে ক্যালিফোর্নিয়া ববক্যাট ফায়ার হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। সেই দিনই তার আশঙ্কা হয়েছিল যে কোনোদিন তারা ভয়ানক দাবানলের শিকার হতে পারেন। সেই দিনই তিনি তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যান। এই ঘটনার কয়েক বছর পর 2025 সালে তার এক প্রতিবেশী তাকে ফোন দিয়ে বলে, তিনি যেই বাড়িতে থাকতেন সেটা পুরো ছাই হয়ে গেছে। তিনি যে কফি শপে তার বন্ধুদের সাথে কফি খেতেন সেটার চিহ্ন মাত্র নেই। তার ল্যাব সহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এসব শুনে তার চোখে পানি চলে আসে। অথচ নাসার এই বিজ্ঞানী অনেক আগেই এমনটা ভেবেছিল, যা আজ সত্যি হলো। লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখন পর্যন্ত প্রায় 24 জনের মৃত্যু হয়েছে। প্রায় 40,000 একর জায়গা আগুনে জ্বলেছে। 12,000-এর বেশি ঘরবাড়ি আগুনে পড়ে ছাই হয়ে গেছে। 1,80,000-এরও বেশি মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। প্রায় 2 লাখ মানুষকে এলাকা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে লস অ্যাঞ্জেলেস শহরে প্রায় $50 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে। আপনার কি 2012 সিনেমার কথা মনে আছে? সেই সিনেমায় এমন একটা দৃশ্য ছিল যেখানে একটা পাগল পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছিল, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক সেরকম কিছুই ঘটেছে লস অ্যাঞ্জেলেসের কপালে। আগুনটা কিভাবে লাগলো? প্রকৃতপক্ষে এই আগুনটা এক জায়গা থেকে তৈরি হয়নি, বিভিন্ন লোকেশন থেকে তৈরি হয়েছে। 7 জানুয়ারি প্যালিসাডেল এলাকা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই রাতেই ইটেন এবং হার্সেও আগুন লাগে। 9 জানুয়ারি কেন্নেথের সম্পূর্ণ এলাকাতেই আগুন ধরে যায়, যার ফলে লিডিয়া, উডলি, সানসেট এবং আর্সারেও আগুন ছড়িয়ে গিয়ে আজকের এই ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। কঠিন সত্য হলো দাবানল জুন, জুলাই বা জানুয়ারি মাসে বেশি হয়। অথচ এই জানুয়ারিতেই লস অ্যাঞ্জেলেসে প্রবল ভারী বর্ষণ হয়। তাহলে কেন এই দাবানল? ভৌগোলিক দিক দিয়ে পুরো ঘটনাকে বিবেচনা করলে দেখা যায় 2024 সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত অনেক কম হয়েছে, যার কারণে এখানকার গাছপালা বনাঞ্চল ছিল খুব বেশি শুষ্ক। বাতাসেও শুষ্কতা অনেক বেশি ছিল। এই সময়ের বাতাসকে স্যান্টা অ্যানা উইন্ডস বলা হয়। আমেরিকার ওয়েস্টার্ন কোস্টে অবস্থিত রকি মাউন্টেন, এর কারণে ক্যালিফোর্নিয়া কোস্ট এলাকাগুলোতে লো প্রেশার হয়ে থাকে। এই প্রেশারের উপরে ভিত্তি করেই বাতাসের গতি বা তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। বাতাস যখন পাহাড় থেকে নিচের দিকে প্রবাহিত হয় তখন সেটার হিউমিডিটি 10%-এর নিচে চলে আসে, আর সেই কারণে এই বাতাস অস্বাভাবিক গরম হয়ে যায়। আর এই গরম হাওয়াই বন জঙ্গলের শুষ্কতাকে বাড়িয়ে দাবানলের সম্ভাবনাকে আরো জাগিয়ে তোলে, যার ফলে কখনো কখনো ছোট্ট একটা আগুনের ফুলকি থেকেও ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। 1850 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 2023 সালেই সবচেয়ে বেশি বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তিত হয়েছে। 2023 সালের ডিসেম্বরে গ্রিনহাউস গ্যাস, বৈশ্বিক তাপমাত্রা এবং সি লেভেল রাইজ সকল কিছুই ছিল রেকর্ড হাই। অন্যদিকে অ্যান্টার্কটিকাতে সি আইস ছিল রেকর্ড পরিমাণ লো। আপনার কাছে হয়তো মনে হতে পারে, আমি কেন জলবায়ু পরিবর্তন নিয়ে এত কথা বলছি? আসলে ক্যালিফোর্নিয়াতে যা হয়েছে, বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের ফলেই এটা হয়েছে।
2024 সালের অক্টোবর ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত মাস। এর আগে কখনোই ক্যালিফোর্নিয়াতে এত গরম পড়েনি। জুলাইয়ের পর ক্যালিফোর্নিয়াতে কোনো বৃষ্টি হয়নি, যার ফলে গাছপালা সহ বনাঞ্চল সম্পূর্ণ শুষ্ক হয়ে গিয়েছিল। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, কাটা গায়ে নুনের ছিটা দেওয়া। নভেম্বরে ক্যালিফোর্নিয়াতে স্যান্টা অ্যানা উইন্ডস প্রবাহিত হওয়ার মানে যেন অনেকটা সেই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতোই ঘটনা। ক্যালিফোর্নিয়ায় দাবানল একটা সাধারণ বিষয়। সাধারণত মে, জুন আর অক্টোবরে সেখানে দাবানল হয়ে থাকে। তবে এই দাবানল মানুষ বা প্রাকৃতিক উভয় কারণেই হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হল বজ্রপাত। বজ্রপাতের কারণে দাবানল হতে পারে। অন্যদিকে মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার। অনেকেই সেই পাহাড়ি এলাকাগুলোতে ক্যাম্পিং করতে যায়, তো সেখানে ক্যাম্প ফায়ার জ্বালায়, কিন্তু সেখান থেকে চলে আসার সময় আগুন নিভাতে ভুলে যায়। আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসের একটা রিপোর্টে দেখা যায় আমেরিকাতে 85% দাবানল হয়ে থাকে মানুষের খামখেয়ালিপনার কারণে। আমেরিকার ইলেকট্রিক গ্রিডগুলোকেও অনেকেই দাবানলের জন্য দায়ী করেছেন। তবে বর্তমান ক্যালিফোর্নিয়ার দাবানলের পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণটা হলো নিউ ইয়ারের সময় পটকা ফোটানো। শুধু আমেরিকাতেই নয়, আমেরিকার বাইরেও আবহাওয়া পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়াতেও দাবানল হয়েছে, দুবাইয়ে বন্যা হচ্ছে, বাংলাদেশেও গরম বেড়েই চলেছে। তবে এখানে একটা বিষয় আছে, অনেক সময় আমাদেরকে যা দেখানো হয় সেটা সবসময় সত্যি নাও হতে পারে। এর পিছনে কোনো না কোনো গল্প থাকে, কেউ না কেউ তার কলকাঠি নাড়ে, যা আমরা দেখতে পাই না। কিন্তু সুবিধাবাদীরা ঠিকই তাদের স্বার্থ হাসিল করে নেয়। ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনাটাও অনেকটা তেমনই। পিটার একটা কথা বলেছিলেন, যতক্ষণ আমাদের ভিতরে রাগ না আসবে ততক্ষণ কোনো কিছুই পরিবর্তন হবে না। তবে আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা শোনার পর আপনার রাগ আরো বেড়ে যাবে। আসলে এই দাবানলে কার সবচেয়ে বেশি লাভ হয়েছে, এর জন্য আসলে কে বা কারা দায়ী, সেটাই এখন আপনাদের আমি বলতে যাচ্ছি। 2024 সালে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়েছে তার 80%ই 57টি কোম্পানি থেকে এসেছে। এরা হলো মাল্টি বিলিয়নিয়ার তেল, গ্যাস ও কয়লা কোম্পানি। আমেরিকার এক্সন মোবাইল, শেল, বিপি, টোটাল এনার্জি সহ অসংখ্য মাল্টিন্যাশনাল কোম্পানি। তবে এই প্রাইভেট কোম্পানিগুলো ছাড়াও কিছু সরকারি কোম্পানিও এই তালিকায় রয়েছে, যেমন সৌদি আরবের সৌদি আরামকো, রাশিয়ার গজপ্রম, ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল, ইন্ডিয়ার কোল ইন্ডিয়া, মেক্সিকোর প্রেমেক্স। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 50 বছর আগে থেকেই এই কোম্পানিগুলোর ধারণা ছিল তাদের কারণেই বিশ্বে এমন কিছু হতে চলেছে। কিন্তু যেখানে তাদের উচিত ছিল নিজেদেরকে শুধরানো, সেখানে বরং তারা এর উল্টোটাই করেছে। তারা বড় বড় আইনজীবীদেরকে দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে, বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতাদেরকে টাকা দিয়ে তাদের পক্ষে কথা বলিয়েছে। এটা আমার কথা নয়, লস অ্যাঞ্জেলেস ছাড়ার আগে নাসার সেই বিজ্ঞানী পিটারই এই কথা বলে গেছেন। লস অ্যাঞ্জেলেসের দাবানলের পিছনে মূলত তারাই দায়ী, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পরিবেশ এবং মানুষের ক্ষতি করতেও পিছপা হয় না। আমেরিকা হয়তো এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু একবার ভাবুন তো, এমনটা যদি বাংলাদেশের সাথে হতো তাহলে কি অবস্থা হতো। জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বেই পড়েছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তাপমাত্রা গড়ে প্রতি বছর 0.5 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে, আর সেই সাথে অপরিকল্পিত নগরায়ন তো রয়েছে। শহরগুলোর দিকে তাকান, ঢাকার গুলশান, উত্তরা, বনানী এলাকাগুলো ছিল সবুজ গাছপালায় ঘেরা, এখন সেখানে শুধু কংক্রিটের জঙ্গল। গ্রামগুলোতেও ধীরে ধীরে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন নতুন প্রকল্প তৈরির নামে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা হচ্ছে। আর কিছু প্রভাবশালী গোষ্ঠী যারা পরিবেশের কথা একেবারেই ভাবে না, বড় বড় কর্পোরেশনগুলো পরিবেশ ধ্বংসে ভয়াবহ ভূমিকা রাখছে। বাংলাদেশে গত 10 বছরে বনাঞ্চল ধ্বংসের হার 3%। ঢাকাতে এখন গাছপালার পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের 10%-এরও কম। এই বিষয়গুলোই আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করছে। বাংলাদেশের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ে তাহলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি 50%-এরও বেশি বেড়ে যাবে। নাম দেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্প, কিন্তু বনাঞ্চল ধ্বংস করে আসলে ক্ষতিটাই বেশি হচ্ছে।
সিলেট, সুন্দরবন, এমনকি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতেও গাছপালার সংখ্যা কমে গেছে। শুধু কিছু মানুষের ব্যক্তিগত লাভের জন্য আমরা কখনোই চাই না এমন ভয়াবহ অবস্থা আমাদের দেশেও সৃষ্টি হোক। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত এমন কিছু ভবিষ্যতে ঘটেও যায়, তবে আমাদের এখন থেকেই চেষ্টা করে যেতে হবে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়। তাহলে আমরা এখন কি করতে পারি?